হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আজকের ক্লাসে তোমাদেরকে থিওরি দিয়ে ক্লাস শুরু করব। তো বেসিক্যালি আজকে তোমাদেরকে অ্যাকাউন্টিং নিয়ে পড়ানো হবে। তো অ্যাকাউন্টিংয়ের 4টে পিলার থাকে: ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট এবং লায়াবিলিটি। যখন তোমরা রোজগার করবে ওটাকে বলা হবে ইনকাম এবং ওটা সর্বদা ক্রেডিটের খাতায় থাকবে। যখন তোমরা খরচ করবে ওটাকে বলা হবে এক্সপেন্স এবং ওটা সর্বদা ডেবিটের খাতায় থাকবে। যখন তোমরা ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু প্রোডাক্ট কিনবে এবং ওই প্রোডাক্টটা যদি তোমাদের দীর্ঘমেয়াদী ধরে প্রফিট দিয়ে থাকে ওটা হবে অ্যাসেট এবং ওটা তোমাদের ডেবিটের খাতায় পড়বে। যেমন মনে করো তোমরা ব্যবসার ক্ষেত্রে কম্পিউটার কিনলে, তো প্রথমে তোমাদেরকে কম্পিউটারটা খরচ করেই কিনতে হয়েছে, তবে ওই কম্পিউটারটা তোমাদের দোকানে দীর্ঘ সময় ধরে প্রফিট এনে দিচ্ছে, সেক্ষেত্রে ওই কম্পিউটারটা হবে অ্যাসেট। তারপর থাকে লায়াবিলিটি, অর্থাৎ ঋণী বা ধার বলতে পারো। যখন তোমরা ব্যবসাতে কোনো রকম ধার করবে এবং পরে যখন ওই ধারটাকে তোমাদেরকে মেটাতে হবে সেই ক্ষেত্রে ওটা হবে লায়াবিলিটি অর্থাৎ ক্রেডিট। তো এটা আমি খুব ছোট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তো তোমরা প্রত্যেক মাসের শেষে আমাকে বেতন দাও, যখন তোমরা আমাকে বেতন দেবে সেক্ষেত্রে ওটা আমার কাছে হবে ইনকাম, তোমাদের কাছে হবে এক্সপেন্স, কারণ তোমরা খরচ করছো। এবং তোমরা যখন আমাদের একাডেমিতে ভর্তি হয়েছিলে তোমরা ভর্তির সময় আমাকে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছিলে এবং তোমাদেরকে বলা হয়েছিল যখন তোমাদের কোর্স শেষ হবে সবার শেষের মাসে তোমরা ওই টাকাটা ফেরত পেয়ে যাবে। তো ওই 1 মাসের অ্যাডভান্স টাকাটা কিন্তু আমার কাছে হবে লায়াবিলিটি, কারণ ওটা আমার কাছে এখন থাকলেও ওটা পরে তোমাদেরকে ফেরত দিতে হবে এবং ওই ফেরত পাওয়া টাকাটা তোমাদের কাছে হবে অ্যাসেট, কারণ ওটা তোমাদের সম্পত্তি। তো আশা করি তোমরা এইখানটায় এই 4টের বিষয় বুঝতে পেরেছো। তো অ্যাকাউন্টিংয়ে 2টো সেক্টর থাকে, একটা ক্রেডিট আর একটা ডেবিট। এক জায়গায় ক্রেডিট হলে অন্য জায়গায় ডেবিট হবে এবং অন্য জায়গায় ডেবিট হলে আর এক জায়গায় ক্রেডিট হবে। এবং অ্যাকাউন্টকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে বোঝায় ব্যক্তি বা প্রতিষ্ঠান, রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় জিনিস বা সম্পদ, আর নমিনাল অ্যাকাউন্ট বলতে বোঝায় খরচ বা আয়। উদাহরণ হিসেবে তোমরা মনে করো কোনো একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট বা কোনো কিছু ব্যাংকের অ্যাকাউন্ট বা কোনো কিছু বিজনেস অ্যাকাউন্ট যেমন এবিসি ট্রেডার্স, এগুলো হবে পার্সোনাল অ্যাকাউন্ট। আর রিয়েল অ্যাকাউন্ট বলতে সম্পত্তি যেমন ক্যাশ, ফার্নিচার, কম্পিউটার, এগুলো কিন্তু রিয়েল অ্যাকাউন্ট অর্থাৎ সম্পত্তি। তারপর থাকবে নমিনাল অ্যাকাউন্ট, এই ক্ষেত্রে খরচ এবং আয় এই দুটো বোঝায়। যেমন আমাদের এই ক্ষেত্রে রেন্ট অর্থাৎ ঘর ভাড়া, স্যালারি অর্থাৎ কর্মচারীকে বেতন দেওয়া এবং ইলেকট্রিক বিল অর্থাৎ বৈদ্যুতিক বিল। তো এগুলো আমাদের কাছে খরচের খাতা থাকবে, কারণ এগুলো ব্যবসাতে পেমেন্ট করতে হয়। তারপর এখানে রয়েছে কমিশন রিসিপ্ট, যখন তোমরা কোনো রকম কমিশন পাবে ওটা তোমাদের আয়ের খাতায় থাকবে। তো চেনার উপায় হচ্ছে এখানে নাম থাকবে। রিয়েল অ্যাকাউন্ট চেনার উপায় হচ্ছে কোনো কিছু জিনিস থাকবে যেমন ক্যাশ, ফার্নিচার। আর নমিনাল অ্যাকাউন্ট বলতে খরচ বা আয়ের নাম থাকবে। তো আশা করি এই 3টে অ্যাকাউন্টের মধ্যে খুব ছোট পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে দেখাতে চলেছি গোল্ডেন রুল। তো কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে এই রুলটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। গোল্ডেন রুল বেসিক্যালি এই 3টে অ্যাকাউন্টের উপরেই হয়। সবার প্রথমে রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো ডেবিট ইজ দ্য রিসিভার, অর্থাৎ যে নিচ্ছে তাকে বলা হবে ডেবিট। ক্রেডিট ইজ দ্য গিভার, অর্থাৎ যে দিচ্ছে তাকে বলা হবে ক্রেডিট। উদাহরণ যদি দেওয়া হয়, মনে করো তোমরা একটা দোকান থেকে মোবাইল কিনলে, এই ক্ষেত্রে যে মোবাইল রিসিভ করবে অর্থাৎ তোমরা যদি মোবাইল রিসিভ করো তাহলে তোমরা হবে ডেবিট এবং যে মোবাইলটা দেবে অর্থাৎ দোকানদার হবে ক্রেডিট। তো আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে রিয়েল অ্যাকাউন্ট অর্থাৎ জিনিস বা সম্পত্তি। এক্ষেত্রে ডেবিট হোয়াট কাম ইন, অর্থাৎ যেটা আসবে সেটাকে বলা হবে ডেবিট এবং ক্রেডিট হোয়াট গোজ আউট, অর্থাৎ যা বেরোবে তাকে বলা হবে ক্রেডিট। তো উদাহরণ হিসেবে ধরো তোমরা ব্যাংক থেকে ক্যাশে টাকা রাখলে, এই ক্ষেত্রে টাকাটা এলো তোমাদের ক্যাশে অর্থাৎ ক্যাশ কাম ইন। তো এই ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট এবং যেটা থেকে বেরোবে অর্থাৎ ব্যাংক থেকে বেরিয়েছে তো এই ক্ষেত্রে ব্যাংকটা হবে ক্রেডিট। আশা করি এইটা বুঝতে পেরেছো। এরপর রয়েছে নমিনাল অ্যাকাউন্ট অর্থাৎ আয় বা খরচ। তো ডেবিট হবে সমস্ত ধরনের এক্সপেন্স বা লস, অর্থাৎ যেগুলো তোমাদের ব্যবসাতে খরচ করাবে এবং লস করাবে ওটাকে বলা হবে ডেবিট, এবং যেটা তোমাদের ব্যবসাতে রোজগার করবে বা কোনো কিছু গেইন করাবে ওটাকে বলা হবে ক্রেডিট। তো উদাহরণ হিসেবে তোমরা মনে করো তোমরা ব্যবসাতে ইলেকট্রিক বিল দিলে ক্যাশের মাধ্যমে, তো এই ক্ষেত্রে যেহেতু তোমরা খরচ করেছো ওটা হবে ডেবিট এবং টাকাটা গেছে কিন্তু ক্যাশ থেকে, তাই এটা হবে ক্রেডিট। তো আশা করি এই 3টে এখন তোমরা বুঝতে পেরেছো। মনে রাখার যদি একটা ছোট ট্রিক্স বলা হয়, সেক্ষেত্রে টাকা বা জিনিসপত্র পেলে হবে ডেবিট এবং টাকা বা জিনিসপত্র যদি তোমরা দাও সেক্ষেত্রে হবে ক্রেডিট। তো আশা করি এই গোল্ডেন রুলটা তোমরা বুঝতে পেরেছো। তো এই রুলটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই রুলটা যদি ঠিকঠাক তোমাদের জানা থাকে তবেই কিন্তু হিসাবপত্র তোমাদের কাছে সহজ হবে। তো এই ডেবিট এবং ক্রেডিটের বিষয়টাকে তোমাদেরকে ট্যালির ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো ডেবিট ক্রেডিট দেখার জন্য তোমাদেরকে এইখানটায় আসতে হবে ব্যালেন্স শিটে।
ব্যালেন্স শিটে আসার পর তোমাদেরকে এইখানটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বা লায়াবিলিটিস কোনো একটা জায়গায় আসতে হবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করছি কারেন্ট লায়াবিলিটিস। তো এইখানটা লায়াবিলিটিজের ডিউটি অ্যান্ড ট্যাক্স রয়েছে 44,370 টাকা। তো এটা ডেবিটের খাতায় রয়েছে, কারণ এটা আমাদের কাছে সম্পত্তি। আমরা যখন কিনেছিলাম তখন আমরা সাপ্লায়ারকে দিয়েছিলাম, যখন আমরা আবার বিক্রি করব তখন কাস্টমারের কাছ থেকে এই ট্যাক্সটা আমরা নিয়ে নেব, তাই এটা ডেবিট। তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় এইটা হলো অ্যাসেট অর্থাৎ সম্পত্তি, কারণ পরে এটা আমরা আবার ফেরত পাবো। এবং একইভাবে সান্ড্রির ক্রেডিটও রয়েছে ক্রেডিট, কারণ আমরা দোকানদারের কাছে যখন প্রোডাক্ট কিনেছিলাম আমরা এত টাকা বাকি রয়েছি, অর্থাৎ আমরা দোকানদারের কাছে ঋণী, অর্থাৎ লায়াবিলিটি, তাই এই ক্ষেত্রে রয়েছে ক্রেডিট। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লায়াবিলিটিস কিন্তু রয়েছে ক্রেডিট। তো আশা করি ডেবিট এবং ক্রেডিট কীভাবে কাজ করে একটু হলেও তোমাদের বোঝা গেছে। আরও বিস্তারিত জানার জন্য তোমাদেরকে ইন্টারপ্রেস করতে হবে। এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটাও রয়েছে ক্রেডিটের ঘরে, কারণ আমরা ঋণী। তোমরা যদি এইখান থেকে ইএসসি প্রেস করে করে ব্যাকে এসে যদি ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরে আসো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যারা যারা টাকা ইনভেস্ট করেছে তারা রয়েছে ক্রেডিটের ঘরে, কারণ ব্যবসাতে মালিক সর্বদা টাকা ইনভেস্ট করে টাকা রিটার্ন পাওয়ার জন্য। সেই টাকাটা ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু কোম্পানি, অর্থাৎ কোম্পানি মালিকের কাছে ঋণী হওয়ার কারণেই কিন্তু এখানে ক্রেডিট রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা যদি অ্যাকাউন্টিং রুলে আসো, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ লায়াবিলিটিস রয়েছে ক্রেডিট, অর্থাৎ এখানে কোম্পানি মালিকের কাছে ঋণী, পরে কোম্পানিকে কিন্তু আবার দায়িত্ব সহকারে এই টাকাটা মালিককে ফেরত দিতে হবে। তো আশা করি তোমরা এইখানটা লায়াবিলিটিসের বিষয়টা বুঝতে পেরেছো। এখানে যতগুলো থাকবে সবগুলোই লায়াবিলিটি, আর এখানে যতগুলো থাকবে সবগুলো অ্যাসেট। তোমরা এইখানটা কারেন্ট অ্যাসেটে গিয়ে যদি ইন্টারপ্রেস করো, সেক্ষেত্রে সমস্ত কিছু তোমরা কিন্তু ডেবিটের খাতায় দেখতে পাবে। যেমন ক্লোজিং ব্যালেন্স, আমাদের দোকানে এই মুহূর্তে 4,66,620 টাকার প্রোডাক্ট রয়েছে। এটা এই মুহূর্তে আমাদের কাছে সম্পত্তি, কারণ এটা আমরা বিক্রি করে টাকা রোজগার করব, তাই এটা কিন্তু ডেবিটের ঘরে রয়েছে। তো দেখতেই পাচ্ছ এইখানটা ডেবিটে আমাদের রয়েছে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি। আবার যদি একইভাবে ধরা হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আমাদের কাছে ডেবিট, তার কারণ আমরা ব্যাংকে 1 টাকা 50 পয়সা রেখেছিলাম, পরে আমরা চাইলে এটাকে নিতে পারি, এটাও আমাদের কাছে সম্পত্তি হওয়ার কারণেই কিন্তু এটা ডেবিট। ব্যাংক বা ক্যাশের ডিটেলসগুলো আরও ভালোভাবে দেখার জন্য তোমাদেরকে ইএসসি করে ব্যাকে আসতে হবে, তারপর আসতে হবে ডিসপ্লে মোর রিপোর্ট, তারপর তোমাদেরকে আসতে হবে অ্যাকাউন্ট বুক, তারপর আসতে হবে ক্যাশ ব্যাংক বুক। তো এই ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংক রয়েছে ডেবিট, কারণ এইখানে আমাদের টাকা রয়েছে। তো আগের ক্লাসে তোমাদেরকে প্রোডাক্ট কিনিয়ে দেখেছিলাম, আজকের ক্লাসে তোমাদেরকে প্রোডাক্ট বিক্রি করে দেখাতে চলেছি। প্রোডাক্ট বিক্রি করার জন্য তোমাদেরকে ইএসসি করে ব্যাকে আসতে হবে, তারপর এইখানটায় আসতে হবে ভাউচারে আসার পর তোমাদেরকে এইখানটা সেলসে ক্লিক করতে হবে। সেলসে ক্লিক করার পর তোমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে এবং এইখানটা নম্বর থাকবে 1, কারণ আমরা দোকানে এই প্রথম বিক্রি করতে চলেছি। এরপর তোমাদেরকে এইখানটা অ্যাকাউন্ট চুজ করতে হবে, অর্থাৎ যাদেরকে তোমরা প্রোডাক্ট বিক্রি করবে তাদের নামগুলো সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যাদেরকে বিক্রি করব তাদের অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে খোলা নেই। তো এই ক্ষেত্রে তোমরা এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করেও ক্রিয়েট করতে পারবে, অথবা ইএসসি করে তোমাদেরকে ব্যাকে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা ক্রিয়েটে আসতে হবে, তারপর লেজারে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমি প্রথম কাস্টমারের নাম দিয়ে দিচ্ছি লালু মাইতি। বোঝার সুবিধার জন্য তোমরা ব্যাকেটে CUS লিখে রাখতে পারো, তবে প্র্যাকটিক্যালি যখন তোমরা কাজ করবে এখানে কোনো রকম কাস্টমার লেখা যাবে না। তারপর এইখানটা তোমাদেরকে দিতে হবে আন্ডার, যেসব কাস্টমার প্রথমে ধারে কিনে নিয়ে যাবে এবং পরে টাকা পেমেন্ট করবে তাদেরকে বলা হয় সান্ড্রি ডেটর্স। তো আমি এই ক্ষেত্রে চুজ করলাম সান্ড্রি ডেটর্স, অর্থাৎ এখানে লালু নামক ব্যক্তিটি প্রথমে প্রোডাক্ট কিনবে তারপরে টাকা দেবে। তো এই সান্ড্রি ডেটর্সের বিষয়ে খুব ছোট নোট এখানে লেখা রয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা বাকিতে পণ্য বিক্রি করেছি এবং যারা পরবর্তীতে টাকা পরিশোধ করবে তাদেরকে বলা হয় সান্ড্রি ডেটর্স। এরপর তোমাদেরকে এইখানটা মেনটেন বিল বাই বিল ইয়েস করে এন্টারটা করতে হবে, এগুলো তোমাদেরকে আগে বলেছিলাম। এবং এইখানটা মেলিং নেমে কিন্তু তোমাদেরকে কাস্টমারটা রিমুভ করতে হবে, কারণ তোমরা যদি এখানে কাস্টমার লিখে রাখো তাহলে যখন এই লালু মাইতির বাড়িতে বিল যাবে ব্যাকেটে কিন্তু কাস্টমার লেখা থাকবে। এরপর তোমাদেরকে এইখানটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো উদাহরণ হিসেবে আমি এখানটা দিয়ে দিলাম মুখবাড়িয়া ভূপতিনগর। তারপর তোমাদেরকে এখানে এন্টার করে একটা পিনকোড দিয়ে দিতে হবে। পিনকোড দেওয়ার পর তোমাদেরকে প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিলাম ইয়েস, কারণ লালু মাইতি কখনো কখনো ব্যাঙ্কেও টাকা দিতে পারে। তারপর তোমাদেরকে এইখানটা পেমেন্ট মেথড চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করে নিচ্ছি ই ফান্ড ট্রান্সফার। ই ফান্ড ট্রান্সফার করার পর তোমাদেরকে এইখানটা লালু মাইতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তারপর তোমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে IFS কোড। তো এই ক্ষেত্রে আমি ইয়েস ব্যাঙ্কের একটা IFS কোড দিয়ে দিচ্ছি। IFS কোড লেখার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে, তারপর এখানে করতে হবে নিউ ব্যাঙ্ক, তারপর এখানে ব্যাংকের নামটা লিখে দিতে হবে। ব্যাংকের নাম লেখার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে, তারপর করতে হবে এন্ড অফ দ্য লিস্ট করার পর তোমাদের এইখানটা প্যান কার্ডের নাম্বার চাইবে। তো কাস্টমার সাধারণত প্যান কার্ড দেয় না,
তাই তোমাদেরকে এখানে দেওয়া দরকার নেই। তারপর এইখানে দিতে হবে রেজিস্ট্রেশন টাইপ, তো এইখানে তোমাদেরকে করতে হবে কনজিউমার। তারপর এন্টার করে তোমাদেরকে অ্যাপসেট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আরও একটা কাস্টমার অ্যাড করে নিচ্ছি এবং কাস্টমারের নাম দিয়ে দিচ্ছি প্রীতম রয়, এবং এই ক্ষেত্রেও মনে রাখার সুবিধার জন্য লিখে দিচ্ছি CUS অর্থাৎ কাস্টমার। তারপর তোমাদেরকে এইখানটা একইভাবে সান্ডি ডিটেলস রাখতে হবে, তারপর এখানে ESS করতে হবে এবং এইখান থেকে তোমাদেরকে কাস্টমারের CUSটা রিমুভ করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা লিখতে হবে অ্যাড্রেস দেওয়ার পর তোমাদেরকে এইখানটা ব্যাঙ্ক ডিটেলসে ইয়েস করতে হবে। কাস্টমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এইখানে কিন্তু নো রাখতে পারো। আমি মনে করলাম কাস্টমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে, তাই আমরা এখানে ইয়েস করলাম এবং এই ক্ষেত্রে আমরা করে দিচ্ছি ইউপিআই করার পর তোমাদেরকে এখানে ইউপিআই নাম্বার দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমি র্যান্ডম একটা ইউপিআই নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর তোমরা চাইলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখতে পারো, তবে জেনারেলি ইউপিআইতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে না, তাই এখানে আমি ইগনোর করে এন্টার করে দিচ্ছি। তারপর এইখানে তোমাদেরকে করতে হবে কনজিউমার, তারপর এন্টার করে অ্যাপসেট করতে হবে। তো এই মুহূর্তে ট্যালিতে দুটো কাস্টমার খোলা হয়ে গেছে। এবার তোমরা চাইলে এই দুটো কাস্টমারকে কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে পারবে, যার জন্য তোমাদেরকে আসতে হবে ভাউচারে আসার পর তোমাদেরকে এইখানটা কাস্টমার চুজ করতে হবে। তো সবার প্রথমে আমি চুজ করলাম লালু মাইতি করার পর তোমাদেরকে এইখানটা ডিসপ্যাচ ডিটেলস করতে হবে, অর্থাৎ লালু মাইতির কাছে তোমরা যেভাবে প্রোডাক্টটা পাঠাতে চাও তার তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এই মুহূর্তে আমি কিছু দিচ্ছি না। তো জেনারেলি যখন কাস্টমার তোমাদের দোকানে এসে প্রোডাক্ট কিনবে সেই ক্ষেত্রে ডিসপ্যাচ ডিটেলসে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর লালু মাইতি পুরো ঠিকানা দিয়ে দেবে। পুরো ঠিকানা দেখার পর তোমাদেরকে এন্টার করে এখানে করতে হবে সেলস অ্যাকাউন্ট করার পর এখানে চুজ করতে হবে নেম অফ দ্য আইটেম, অর্থাৎ লালুবাবু যেই প্রোডাক্টগুলো কিনতে চাইছে তার তথ্যগুলো এখানে দিতে হবে। তো এখানে তোমাদেরকে স্পেস দিতে হবে, তারপর তোমরা এখানে প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তো আমরা মনে করলাম লালুবাবু আমাদের দোকান থেকে মোবাইল কিনতে চাইছে, তাই এখানে আমরা মোবাইল চুজ করলাম। তারপর এখানে যত পিস কিনতে চাইছে তার সংখ্যাটা দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি 2 করার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মোবাইলের দাম অটোমেটিক এখানে চলে আসছে। এক পিস মোবাইলের দাম 21,000 টাকা, তাহলে 2 পিস মোবাইলের দাম হবে 42,000 টাকা। এরপর তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর তোমাদেরকে আবার স্পেস দিতে হবে। লালুবাবু যদি আর অন্য কোনো প্রোডাক্ট কিনতে চায় সেই ক্ষেত্রে এখান থেকে তোমাদেরকে আবার চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করলাম কম্পিউটার, তো কম্পিউটার দিলাম 1 পিস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 66,000 টাকা হয়ে গেছে। এরপর তোমাদেরকে এন্টার করে নিচে আসতে হবে। তারপর এখানটা জিএসটি দিতে হবে। তো লালুবাবুর ঠিকানা এবং আমাদের বিজনেসের ঠিকানা যেহেতু এক, সেই ক্ষেত্রে এখানে সিজিএসটি এবং এসজিএসটি হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সিজিএসটি এবং এসজিএসটি অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক এখানে বসে গেছে। তারপর এখানে আসবে ইওএ বিল। তো এখানে বিলটা যেহেতু 50,000 টাকার উপরে হয়েছে, তাই এখানে ইওএ বিলটা অ্যাক্টিভ হয়েছে। তো এই মুহূর্তে এটাকে আমি করে দিচ্ছি নো করার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা করতে হবে নিউ রেফারেন্স চুজ করার পর এখানে অটোমেটিক বিল নাম্বার চলে আসবে। তারপর এখানে রয়েছে অ্যামাউন্ট, টোটাল হয়েছে 77,880 টাকা এবং এই ক্ষেত্রে দেখাচ্ছে ডেবিট। তো এইখানে আমরা এই কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করার পর এটা যেহেতু আমাদের সম্পত্তি হিসেবে ধরা হবে, তাই কিন্তু ডেবিট রয়েছে। অর্থাৎ এখন এই কাস্টমারটা প্রোডাক্ট ধারে কিনে নিয়ে যাবে, তবে কিছুদিন পর আবার টাকা দিয়ে দেবে, তাই এখানে ডেবিট রয়েছে। তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটা কিন্তু অ্যাসেট হিসেবে থাকবে, যখনই অ্যাসেট হবে তখনই থাকবে ডেবিট। এরপর তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে ন্যারেশন দিয়ে দিতে হবে। তো এই কাস্টমারের বিষয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে এখানে দিয়ে দিতে পারো। তো আমরা মনে করলাম আমাদের কোনো মন্তব্য নেই। এরপর তোমাদের এখানে এন্টার করে অ্যাপসেট করে দিতে হবে। তারপর এখানটা আর একবার বলবে ইউএ বিল। তো আমাদের এই মুহূর্তে ইউএ বিল লাগবে না, তাই এখানে আমরা নো করে দিচ্ছি। তো এইরকমভাবে কিন্তু তোমরা প্রোডাক্ট বিক্রি করতে পারবে। বিক্রি করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেলস ভাউচারটা আপডেট হয়ে 2 হয়ে গেছে, অর্থাৎ 2 নম্বর বিল। আগের বিলের প্রিন্ট কপি বা রসিদ বের করার জন্য তোমাদেরকে কিবোর্ডে পেজ আপে ক্লিক করতে হবে। তারপর এইখানটায় প্রিন্টে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা কারেন্টে ক্লিক করতে হবে। কারেন্টে ক্লিক করার পর তোমাদের যদি এখানে প্রিন্টারের নাম দেখায় সেক্ষেত্রে তোমরা প্রিন্টে ক্লিক করলে সরাসরি তোমাদের প্রিন্টার থেকে বেরিয়ে আসবে, এবং এইখানে যদি প্রিন্টারের নাম না দেখায় সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা কনফিগারে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এখানটা ডাউন বাটনে ক্লিক করতে হবে। ডাউন বাটনে ক্লিক করার পর তোমাদেরকে এইখানটায় প্রিন্টার সেটিংয়ে আসতে হবে। তারপর এইখানটায় প্রিন্টারে ইন্টারপ্রেস করতে হবে। তারপর এইখান থেকে তোমাদের প্রিন্টারটাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের রয়েছে অফলাইন প্রিন্টার, তারপর রয়েছে মাইক্রোসফট প্রিন্ট। তো এটা করলে তোমাদের পিডিএফ তৈরি হবে, কিন্তু বাস্তবে প্রিন্ট হবে না। তো এই ক্ষেত্রে যেহেতু আমার আসল প্রিন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমি কোনো রকম পরিবর্তন করছি না। তো এই ক্ষেত্রে আমি এসি করে ব্যাকে আসি। তারপর যদি তোমরা এইখানটায় প্রিভিউতে ক্লিক করো
সেই ক্ষেত্রে এইখানটা কিন্তু বিলটা দেখাবে। তো এই ক্ষেত্রে তোমরা জুমে ক্লিক করে সম্পূর্ণ তথ্য দেখতে পাবে। যেমন আমাদের এখানে রয়েছে দোকানের নাম, তারপর রয়েছে শিপ টু অর্থাৎ যেই অ্যাড্রেসে এই প্রোডাক্টটা যাবে তার নাম এবং ঠিকানা। তারপর রয়েছে বিল টু অর্থাৎ যে পেমেন্ট করবে তার নাম এবং ঠিকানা। তারপর এইখানটা রয়েছে প্রোডাক্টের নাম, HSN কোড, কোয়ান্টিটি এবং এইখানটা নিচে রয়েছে ট্যাক্সের ডিটেলস। তোমরা যদি আর একটু নিচের দিকে আসো সেক্ষেত্রে আরও বেশি ইনফরমেশান, যেমন এইখানটা ট্যাক্সের কত টাকা নিয়েছে এইসব তথ্যগুলো জানতে পারবে। তো আমি এই ক্ষেত্রে এটাকে প্রিন্ট করছি না, তোমাদেরকে বা দেখাচ্ছি প্রোডাক্ট বিক্রি করার পর দোকানে কেমন এফেক্ট পড়ে। তো দোকানে কেমন এফেক্ট পড়ে সেটা দেখার জন্য তোমাদেরকে এইখানটা সবার প্রথমে আসতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসার পর তোমরা এইখানে দেখতেই পাবে নেট প্রফিট অর্থাৎ দোকানে কত টাকা লাভ হয়েছে। তো এই মুহূর্তে আমাদের বিক্রি করার পর দোকানে লাভ হয়েছে 12,000 টাকা। দোকানের স্টক দেখার জন্য তোমাদেরকে ESC করে আবার ব্যাকে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে স্টক সামারি। তো স্টক সামারি তোমরা দেখতেই পাচ্ছ কম্পিউটার এবং মোবাইল কিন্তু একটু কমে গেছে। তোমরা যদি মোবাইলে যদি এন্টার প্রেস করো তোমরা এই ক্ষেত্রে কিন্তু আউটওয়ার্ড দেখতে পাবে অর্থাৎ কত পিস দোকান থেকে বেরিয়েছে। তো এই মুহূর্তে আমাদের দোকান থেকে বেরিয়েছে 2 পিস মোবাইল অর্থাৎ 42,000 টাকার মোবাইল। আগে ছিল 5 পিস, 2 পিস বেরিয়ে গেছে এবং বর্তমানে রয়েছে 3 পিস। এবং তোমরা এইখান থেকে ব্যাকে এসে যদি ব্যালেন্স শিটে আসো সেক্ষেত্রে বাকি থাকা টাকাটা দেখতে পাবে। তো এর জন্য তোমাদেরকে সেই ব্যালেন্স শিটে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে আসার পর তোমরা এইখানটায় দেখতে পাবে সানড্রি ডেটর্স। তো এই ক্ষেত্রে কাস্টমারের টোটাল বাকি রয়েছে 77,880 টাকা। তোমরা যদি এখানে এন্টার প্রেস করো সেই ক্ষেত্রে কাস্টমারের নাম এবং এইখানটা দেখাবে ডেবিট, কারণ এটা আলটিমেট আমাদের কাছে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি, তাই এখানে ডেবিট রয়েছে। এবং ট্যাক্সের ডিটেলস দেখার জন্য তোমাদেরকে আবার ESC করে ব্যাকে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা আসতে হবে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি আসার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ট্যাক্সের অ্যামাউন্টটা কিন্তু কমে গেছে, কারণ আমরা যখন প্রোডাক্ট কিনেছিলাম তখন দোকানদারকে ট্যাক্স দিয়ে প্রোডাক্ট কিনেছিলাম এবং যখন বিক্রি করছি কাস্টমারের কাছ থেকে ট্যাক্স তুলছি। তো এই দুটো কিন্তু বিয়োগ হতে থাকবে, বিয়োগ হতে হতে তোমাদের যেটা ক্রেডিটের ঘরে থাকবে ওটা তোমাদেরকে সরকারকে দিতে হবে। তোমরা যদি এখানে এন্টার প্রেস করো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ CGST এবং SGST অ্যামাউন্টটা কিন্তু কমে গেছে। তোমরা যদি আবার এখানে এন্টার প্রেস করো সেক্ষেত্রে মান দেখাবে। আবার এন্টার প্রেস করে তোমাদের এইখানটা সমস্ত দোকানদার বা লেজার ভাউচার দেখাবে। তো আমরা প্রথমে স্মার্ট ইলেকট্রনিক্সের কাছ থেকে ট্যাক্স দিয়ে প্রোডাক্ট কিনেছিলাম তাই এটা ডেবিটের ঘরে রয়েছে, এবং লালু মাইতির কাছ থেকে আমরা ট্যাক্স তুলেছি তাই এটা রয়েছে ক্রেডিটের ঘরে। অ্যাকাউন্টিংয়ে নোটস ফলো করে যদি তোমাদেরকে বোঝানো হয় সেক্ষেত্রে এইখানে ডেবিট হবে এক্সপেন্স অর্থাৎ খরচ, অর্থাৎ আমরা এটা সরকারকে দিয়েছিলাম। এবং এইখানটায় তোমাদের ক্রেডিট হবে লায়াবিলিটিস, কারণ এটা সরকারকে দিতে হবে। এখানে কিন্তু ইনকাম হবে না, কারণ ট্যাক্স থেকে কখনোই কোনো ব্যবসায়ী রোজগার হয় না, এটা সরকারকে দিতে হবে। এই ক্ষেত্রে এক্সপেন্সটা হবে স্মার্ট ইলেকট্রনিক্স, কারণ আমরা দিয়েছিলাম। এবং এখানে কাস্টমারের ট্যাক্সটা হবে লায়াবিলিটিস, কারণ এটা সরকারকে দিতে হবে। তোমরা এটাকে একদিক থেকে অ্যাসেটে ধরতে পারো, কারণ যখন তোমরা স্মার্ট ইলেকট্রনিক্সকে ট্যাক্সটা দিয়েছিলে তখন এই অ্যামাউন্টটা পরে পাবে বলেই তোমরা কিন্তু দিয়েছিলে। তো একদিক থেকে এটা কিন্তু তোমাদের কাছে অ্যাসেটটাও হবে, যখন তোমরা টাকা তুলবে তখন এটা মাইনাস হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা তোমাদের বোঝা গেছে। তো এবার আমি তোমাদেরকে নতুন একটা প্রোডাক্ট বিক্রি করে দেখাচ্ছি। তো তার আগে দোকানে কী কী রয়েছে আরেকবার দেখে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের দোকানে রয়েছে কম্পিউটার, কিবোর্ড, মোবাইল এবং পটেটো। যখন আমরা পটেটো স্টক খুলেছিলাম তখন এর অ্যালাইসে আমরা কিন্তু আলু দিয়েছিলাম, এবং আমরা যেহেতু ওপেনিং স্টকে কিছু কেজি আলু দিয়েছিলাম তাই এই ক্ষেত্রে কিন্তু দামটা কমে গেছে, কারণ আগের ক্লাসে আমরা সম্ভবত 12 টাকা করে আলু কিনেছিলাম। তো এই আলুটাকে বিক্রি করার জন্য তোমাদেরকে আবার ESCতে আসতে হবে। তারপর এইখানটায় আসতে হবে ভাউচার। ভাউচারে আসার পর তোমাদেরকে এইখানটা সেম একইভাবে সেলসে থাকতে হবে। যদি এইখানটা অন্য কোনো নাম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা সেলস বা F8-এ ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা কনজিউমার চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি করছি প্রীতম রয়। প্রীতম রয় চুজ করার পর এইখানটা আসবে ডিসপ্লেস ডিটেলস। যেহেতু এটা এই মুহূর্তে আমাদের কাজে লাগছে না, তোমরা চাইলে এটাকে কিন্তু বন্ধ করতে পারবে, যার জন্য তোমাদেরকে ESC করে বেরিয়ে আসতে হবে এবং এইখানটা কনফিগারে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডে F12 প্রেস করতে হবে। F12 প্রেস করার পর এইখানটা প্রোভাইড ডিসপ্যাচ অর্ডার অ্যান্ড এক্সপোর্ট ডিটেলস এইটাকে নো করে দিতে হবে। তোমরা এন প্রেস করে এন্টার করলেই কিন্তু এখানে নো হয়ে যাবে। এরপর তোমরা এন্টার করতে পারো, অথবা কিবোর্ডে Ctrl+A প্রেস করতে পারো। Ctrl+A প্রেস করলে সেভ অল হয়। Ctrl+A করার পর যখন তোমরা এখানে এন্টার প্রেস করবে এইখানটা কিন্তু ডিসপ্যাচ ডিটেলসটা পাবে না, ডাইরেক্ট কাস্টমারের ডিটেলস পাবে। তো এক্ষেত্রে রয়েছে প্রীতম রয়, তারপরে ঠিকানা জোশীবাড় ইটাবাড়িয়া। তো তোমাদেরকে এইখানটা এন্টার করতে হবে, অথবা কিবোর্ডে তোমরা Ctrl+A প্রেস করতে পারো। তারপর থাকবে সেলস লেজার। তো এখানে তোমাদেরকে সেলস অ্যাকাউন্ট চুজ করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 66,000 টাকা ক্রেডিট রয়েছে, কারণ আমরা এর আগে 66,000 টাকা প্রোডাক্ট বিক্রি করেছি।
তো যেহেতু আমরা বিক্রি করেছি এইখানে ক্রেডিটটা কিন্তু ইনকাম হবে, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের ভাষা কিন্তু এইটা কাজ করবে, ক্রেডিট অর্থাৎ ইনকাম। এরপর তোমাদেরকে এইখানটায় আবার নেম অফ দ্য আইটেম চুজ করতে হবে। তো স্পেস প্রেস করার পর তোমরা এখানে স্টক দেখতে পাবে। তো আমাদের দোকানে এই মুহূর্তে আলু রয়েছে এবং পটেটোও কিন্তু রয়েছে। বাস্তবে দুটো প্রোডাক্টই সেম, জাস্ট বোঝার সুবিধার জন্য এখানে পটেটো এবং আলু আলাদা রয়েছে। তোমরা যদি আলু বিক্রি করো সেক্ষেত্রে এখান থেকে যেমন স্টক কমবে, পটেটো থেকেও স্টক কমবে, কারণ দুটো আলাদা নাম হলেই দুটো একই বিষয়। তো এই ক্ষেত্রে আমি আলু বিক্রি করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আলু চুজ করছি 2 কেজি। 2 লেখার পর তোমরা যদি এন্টার প্রেস করো এখানে অটোমেটিক কেজি হয়ে যাবে। এরপর তোমাদেরকে এখানে বিক্রির দাম দিতে হবে। তো আলু স্টক খোলার সময় যেহেতু আমরা বিক্রির দাম দেইনি তাই এখানে দাম পড়েনি। তো এই ক্ষেত্রে আমি আলুর বিক্রির দাম দিয়ে দিচ্ছি 15 টাকা। এরপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে করে নিচের লাইনে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা আবার স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর তোমরা যদি আর অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এইখান থেকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি হয়তো কম্পিউটারটাকেও বিক্রি করতে চাইছি, তাই এখানে আমি কম্পিউটার চুজ করে নিচ্ছি এবং এইখানে আমি করে দিচ্ছি 1 পিস। 1 লেখার পর এন্টার প্রেস করতে হবে। তারপর আবার তোমরা চাইলে এন্টার প্রেস করতে পারো। তারপর আবার যদি অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাও তোমাদেরকে আবার এখানে স্পেস দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি বিক্রি করে দিচ্ছি আটা চুজ করে নিচ্ছি এবং এইখানে কোয়ান্টিটি করছি 1 পিস। তো এই ক্ষেত্রে যদি তোমরা আটা বিক্রি করতে চাও তোমাদের এখানে কিন্তু বিক্রি হয়ে যাবে, কিন্তু স্টকে তোমাদের নেগেটিভ হয়ে যাবে, কারণ আমাদের দোকানে কিন্তু আটা নেই, তাও আমরা বিক্রি করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্যালি কিন্তু এখানে ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ নেগেটিভ স্টক, দোকানে আটা নেই। তবে তোমরা যদি এখানে এন্টার প্রেস করো বিক্রি কিন্তু হয়ে যাবে, কিন্তু জিএসটি রিটার্ন ফাইলের সময় বা যখন তোমরা স্টক ম্যানেজমেন্ট করবে তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো তাও তোমাদেরকে আমি এখানে বিক্রি করে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আটার দাম দিয়ে দিচ্ছি 90 টাকা। 90 টাকা প্যাকেটের আটা। এরপর এইখানটা তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তারপর ট্যাক্স দেওয়ার জন্য তোমাদেরকে এইখানটা আরেকবার এন্টার প্রেস করতে হবে এবং এইখানটা তোমাদেরকে জিএসটি দিতে হবে। তো এই জন্য তোমাদেরকে স্পেস দিতে হবে, অথবা তোমরা ডাইরেক্ট এখানে সিজিএসটি কিন্তু টাইপও করতে পারো। তো এই ক্ষেত্রে আমি সিজিএসটি চুজ করে নিচ্ছি। তারপর আরেকবার এন্টার করে চুজ করে নিচ্ছি এসজিএসটি। এরপর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে, আবার এখানে এন্টার প্রেস করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু ইওএ বিলটা আসেনি, যেটা আগের বিলে এসেছিল, তার কারণ আমাদের এখানে বিলটা হয়েছে 50,000 টাকা নিচে। এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এখানে করতে হবে নিউ রেফারেন্স করার পর তোমাদের এখানে বিল নাম্বার থাকবে। তারপর এন্টার করে তোমাদেরকে অ্যাপসেট করতে হবে। এরপর এই বিলের ট্যাক্সের ইনফরমেশান জানার জন্য তোমাদেরকে পেজ অ্যাপে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে রিলেটেড রিপোর্ট। তারপর এইখানটা জিএসটি ট্যাক্স অ্যানালাইসিস এখানে ক্লিক করতে হবে। তারপর তোমরা এইখানটা ট্যাক্সের ডিটেলসটা পাবে। তো কম্পিউটারে আমাদের ট্যাক্স পড়েছে এবং আটাতে ট্যাক্স পড়েছে, তাই এই দুটোতেই কিন্তু ট্যাক্স অ্যামাউন্টটা বলছে। আলুতে যেহেতু আমাদের জিএসটি পড়েনি তাই এখানে আলুর নামটা আসেনি। এর থেকে বেশি ইনফরমেশান পাওয়ার জন্য তোমাদেরকে কিবোর্ডে অল্ট F1 প্রেস করতে হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কম্পিউটারে 9% করে এই অ্যামাউন্টটা পড়েছে এবং আটাতে 2.5% করে এই অ্যামাউন্টটা পড়েছে। এখানে ট্যাক্স অ্যামাউন্ট দেখার পর এইখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাদেরকে কিবোর্ডে ইএসসি প্রেস করতে হবে। ইএসসি প্রেস করতে করতে এইখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পর তোমরা যখনই এইখানটা ব্যালেন্স শিটে আসবে তোমরা এইখানটা কিন্তু প্রফিটটা দেখতে পাবে ইনক্রিমেন্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে এই মুহূর্তে হয়ে গেছে 16,000 টাকা। তো এর আগে যখন আমরা বিল করেছিলাম তখন এখানে লাভ্যাংশটা কম ছিল, বর্তমানে লাভ্যাংশটা বেড়ে গেছে। তোমরা যদি আবার এখান থেকে ইএসসি প্রেস করো, তারপর যদি তোমরা স্টক সামলাতে আসো তোমরা দেখতে পাবে এইখান থেকে পটেটোটা কিন্তু কমে গেছে। আমরা কিন্তু বিক্রি করেছিলাম আলু, কিন্তু কমে গেছে পটেটো। তার কারণ পটেটো এবং আলু দুটোই একই বিষয়। এবং এইখানটা আটাতে হয়ে গেছে -1, কারণ আমাদের দোকানে আটা নেই, তা সত্ত্বেও আমরা বিক্রি করে দিয়েছি। এবং এইখানটা কিন্তু রেটও কিছু দেওয়া নেই, কারণ আমরা কেনার দাম এবং বিক্রির দাম দেইনি। তো এরপর কাস্টমারের কত টাকা বাকি রয়েছে তার ডিটেলস জানার জন্য তোমাদেরকে ব্যালেন্স শিটে আসতে হবে। তারপর তোমরা এইখানটা অ্যাসেট থেকেও জানতে পারবে। আবার এটাকে যদি তোমরা একটু অন্যভাবে দেখতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটায় আসতে হবে ডিসপ্লে মোর রিপোর্ট। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। তারপর তোমাদেরকে এইখানটা আউটস্ট্যান্ডিংয়ে আসতে হবে। তারপর এখানে দুটো অপশান থাকবে, রিসিভেবল এবং পেয়েবেল। রিসিভেবল বলতে যাদের কাছ থেকে তোমরা টাকা পাবে তার ডিটেলসটা এখানে দেখাবে, এবং পেয়েবেল বলতে যাদেরকে পেমেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি রিসিভেবল চুজ করছি। রিসিভেবল চুজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে লালু মাইতির কাছে 77,000 টাকা বাকি রয়েছে এবং প্রীতম রয়ের কাছে 28,000 টাকা বাকি রয়েছে। এরপর তোমরা যদি এখানটা এন্টার প্রেস করো সেই ক্ষেত্রে কিন্তু বিলের তথ্যগুলো দেখাবে। তো এইখান থেকে তোমরা যদি ইএসসি প্রেস করে আবার আসো পেয়েবেল, সেই ক্ষেত্রে কাকে কাকে টাকা পেমেন্ট করতে হবে তার নাম এবং তার বিল নম্বর দুটোই কিন্তু এখানে দেখাবে। তো আশা করি এইটুকু বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।